গত 3 দিন ধরে নীলা কিয়ানকে এড়িয়ে চলছে। খাবার টেবিলে কিয়ান আসার পূর্বেই নীলা খাবার খেয়ে পালায়। আবার কিয়ান যখন সুইমিং পুল কিংবা ছাদে থাকবে নীলা সেই দিকটার কাছাকাছিও যায় না। কিয়ানের থেকে এক প্রকার পালিয়ে চলেছে সে। এর পেছনে একটাই কারণ, কিয়ানের এসব হঠাৎ পরিবর্তন। সেদিন লোকটার অমন কথা শুনে সে যে এক দৌড়ে পালিয়েছিল তার লোকটার ধারে কাছেও যায়নি। সকাল সকাল সে তৈরি হয়ে খাবার টেবিলে এসেছে। টেবিলে তখন মিমু বসেছিল, ফোনে কি যেন করছে। নীলা কৌতূহল বশত উকি দেয়। মিমু কিয়ানের ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নীলা তাদেরকে হেসে বলে, নজর লেগে যাবে তো। একটা বেড়া মানুষকে এভাবে দেখার কি আছে? লিচু মেয়ে নাকি তুমি? হোয়াট দ্য হেল? লিচু মেয়ে মানে? তুমি যেটা বুঝেছো আমি সেটাই বুঝিয়েছি। হোয়াট? তুমি আমায় পারভার্ট বলছো? না, এটা তুমি নিজেই নিজেকে বললে। আমি তো শুধু লিচু মেয়ে বলেছি। হোয়াটস ইউর প্রবলেম? যেচে পড়ে আমার সাথে লাগতে এসেছো কেন? ঢোলের বাড়িটা সর্বপ্রথম তুমিই দিয়েছিলে, আমি তো বাকিটা কন্টিনিউ করেছি মাত্র। তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো। মাত্র তো শুরু করলাম মেয়ে, বাড়াবাড়ি তো কিছুই দেখলে না। শুরুতেই আমাকে খোঁচা না দিলে এসব কিছুই হতো না। তোমাকে আমি, মিমু কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? মিমু উত্তর দেওয়ার আগে নীলা মুচকি হেসে বলে, কিছুই না আন্টি, আমরা জাস্ট কথা বলছিলাম। তাই বলেও এভাবে চিৎকার করবে কেন? গল্প করতে করতে গরম পরোটা মুখে পড়ে নিয়েছিল তাই এইভাবে চিৎকার করলো, তাই না মিমু? মিমু আবারও রেগে কিছু বলতে নীলা হঠাৎই নিজের পেট থেকে পরোটা ছিঁড়ে মিমুর মুখে ঢুকিয়ে দেয়। এটা ঠান্ডা আছে, খেয়ে নাও। পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। সবার আড়ালে মিমুকে চোখ মেরে সে মুচকি হাসে। মিমু রাগ উঠলেও কিছুই বলতে পারে না। নীলা মমতাজ বেগমকে বলে, আজকে আমি আমাদের বাড়িতে যেতে চাই। কি দরকারে? আমার স্কুটিটা বাড়িতেই রয়ে গেছে, সেটা আনলে আমার যাতায়াতের সুবিধা হবে। মমতাজ বেগম গম্ভীর কণ্ঠে বলে, শুনলাম এই স্কুটিতেই নাকি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। নীলা কাচুমাচু করে উত্তর দেয়, তেমন কিছু না, রাস্তায় স্লিপ কেটে স্কুটি নিয়ে পড়ে গিয়েছিলাম। তেমন সমস্যা হয়নি তো দরকার নেই ওটার। বাহিরে যাও বলতে তো শুধু ভার্সিটিতেই যাও। এখন থেকে কিয়ানের সাথে যাবে তুমি। নীলার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সে চমকে উঠে বলে, না না থাক, আমার স্কুটির দরকার নেই, আমি সাধারণ গাড়ি করেই চলে যেতে পারবো। আমি আসি, হ্যাঁ দাঁড়াও। নীলা চলে যেতে নিলেও মমতাজ বেগম এটাকে আটকে পড়ে। চোখ কুঁচকে পেছনে তাকায়। তিনি রাজভারী কণ্ঠে বলে, তোমাকে আমি যেতে বলেছি? দেরি হয়ে যাচ্ছে। কিয়ান শিক্ষক হয়ে এখনো রুম থেকেই বের হয়নি। আর তোমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে? স্যারের আজকে দেরিতে ক্লাস আছে। আমার তো ক্লাস আগেই শুরু হয়ে যাবে। মিথ্যা কেন বলছো নীলা? আজকে ডিপার্টমেন্টে তোমাদের প্রথম ক্লাসটাই আমার। কিয়ানের কণ্ঠ শুনে নীলা থমকে দাঁড়ায়। শেষ আজকে তার মিথ্যা এভাবে ধরা পড়ে গেল। নীলা কিয়ানের দিকে তাকাতেই দেখে কিয়ান ভ্রু কুচকে মুচকে হাসছে। নীলা গাল ফুলিয়ে রেগে তাকায়। মমতাজ বেগম ছেলের কথা শুনে বলেন, কিয়ান আজ থেকে ওকে তোর সাথে করে ভার্সিটি নিয়ে যাবে। সম্ভব হলে সাথে করে নিয়েও আসবি। আমি চাই না আমার কাছে থেকে মেয়ের কোনো সমস্যা হোক। ওকে আম্মু, তুমি যা বলবে। এতক্ষণ ধরে নীলার দিকে তাকিয়ে কিয়ানের মুচকি হাসি মিমুর চোখে পড়ছিল। সে এবার হিংসার বশবর্তী হয়ে বলে ফেলে, ও যে মিথ্যা বললো সেজন্য কিছুই বললে না কেন মামি? এই ও মানে কি মিমু? নীলা তোমার বড় হয়, আপু বলে রাখবে ওকে। মিমুর মুখ বন্ধ হয়ে যায়। তার চেহারা দেখে নীলার ঠেলে হাসি আসছিল, তবুও অতি কষ্টে নিজেকে সামলায়। কিয়ান তার উদ্দেশ্যে বলে, বসো নীলা, আমার নাস্তা শেষ হলে আমার সাথে বের হবে। কিয়ানের কথা শুনে নীলার আগে ফুঁসতে থাকে। লোকটা কত বজ্জাত, মা কি বললো না বললো তার সাথে সাথে সুযোগের সদ্ব্যবহার করে নিল। হারে বজ্জাত বুড়ো লোক। নীলা ড্রয়িং রুমের সোফায় বসে। তখনই দোতলা থেকে সুহান লাফিয়ে লাফিয়ে নেমে আসে। সেই নীলার কোলে উঠে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। নীলা তাকে দুহাতে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে বলে, আমার হ্যান্ডসাম বয় জ্বর কমেছে? আহারে, বাবাটা অসুখে দুষ্টুমি কমিয়ে শান্তবাবু হয়ে গেছে। সোহান খিলখিলিয়ে হাসে, উত্তর করে, আমি ভালো হয়ে গেছি পরি। দেখলে না কেমন উড়ে উড়ে তোমার কাছে চলে এসেছি? কিরে সোহান, সেই পরীকে ডিস্টার্ব করছিস? তোর পরীর ক্লাস আছে না? আটকে রেখেছিস কেন? তানহার কথায় সোহান উত্তর দেয়, আমি কিছুই করিনি, পরি একাই বসেছিল, আমি এসে কোল দখল করেছি শুধু। কিয়ান এসে দাঁড়িয়ে বলে, এখন আর তোর দখলে থাকবে না, নাম কোল থেকে তাড়াতাড়ি, তোর পরি এখন আমার দখলে থাকবে। নীলা হকচকিয়ে যায়। সোহান নীলাকে আরো শক্ত করে চাপটে ধরে বলে, না নামবো না, আমি পরীকে কোথাও যেতে দিব না। আসছি আমার পরি সোহাগী, তোর পরি ভার্সিটি যাবে, এখন ছেড়ে দে ওকে। নীলা মিনমিনিয়ে বলে ওঠে, আপনি এত জোর করছেন কেন? দরকার পড়লে সোহানের জন্য আমি আজকে যাবো না ভার্সিটিতে। ফাঁকিবাজি কম করো তুমি, তোমার ক্লাস আমি যেতে যেতে নিব। হ্যাচখ্যাটারে সোহানকে নীলার থেকে ছাড়িয়ে নিজের কোলে তুলে নেয়। সোহান নামার জন্য ছটফটাতে শুরু করলে কিয়ান বলে, থাম বেটা, চকলেটের মতো ওর
করছেন? এবার তো শান্ত হওয়া। সোহান সাথে সাথেই থেমে বলে, বড় বড় ডেয়ারি মিল্ক আনবে? আচ্ছা আনবো, দুটো আনবো, একটা আমার একটা পরীর। কিয়ান আর চোখে নীলার দিকে তাকিয়ে বলে, পরী বড় হয়ে গেছে, পরীরা চকলেট খায় না। কথাটা শুনে নীলার মুখ ভার হওয়া দেখে কিয়ান মুচকি হাসে। অবশেষে সোহানের কথায় বাধ্য হয়ে কিয়ানকে রাজি হতে হয়। কিয়ান গাড়ির দরজা খুলে দাঁড়াতেই নীলা উল্টে ঘুরে গাড়ির পেছনের সিটে বসতে যায়। কিয়ান তৎক্ষণাৎ থমকে বলে, বেয়াদবি কম করো, সামনের সিটে বসো। আমি সামনের সিটে বসবো না, আমি কারো ড্রাইভার না। ড্রাইভার হলে মন্দ হবে না। কিয়ান রাগি চোখে তাকাতে নীলা থতমত খেয়ে দ্রুত সামনের সিটে বসে পড়ে। কিয়ান ড্রাইভার সিটে বসে থতমত কণ্ঠে বলে, কি চাচ্ছ? আমি এখন তোমার হিরোদের মতো সিট বেল্ট বেঁধে দিতে গিয়ে এখানে একটা রোমান্টিক পরিবেশের সৃষ্টি করি? নীলা থতমত হয়ে দ্রুত সিট বেল্ট বাঁধতে নেয়, তবে যতই টানাটানি করে সিট বেল্ট তো আর আসে না। নীলা অসহায় হয়ে টানাটানি করতে থাকে। কিয়ান ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে আসে। ঠিক তখনই নীলার সিট বেল্ট খুলে আসে আর হ্যাচকা টানে নীলার হাতে এগিয়ে আসে কিয়ানের, গালে গিয়ে পড়ে। মুহূর্তে এমন ঘটনায় দুজনেই শকড হয়ে পড়ে। নীলার তো হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আর কিয়ান সে অস্বাভাবিক রকমের স্থির হয়ে পড়ে। সোজা হয়ে বসে সে স্টিয়ারিংয়ে মাথা ঠেকায়। নীলা ভয় পেয়ে নিজের ব্যাগ বুকে চেপে পিছিয়ে গিয়ে বলে, আমি ইচ্ছে করে করিনি স্যার। আমাকে কিয়ান কোনো উত্তর করে না। গাড়ি স্টার্ট দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। নীলা একপাশে গুটিসুটি মেরে বসে থাকে। কিয়ানের এমন অস্বাভাবিক স্থিরতা তাকে ভীত করে তুলেছে। কিয়ান নিঃশব্দে গাড়ি চালাতে থাকে। নীলা যখন খেয়াল করে গাড়িটি তাদের ভার্সিটির রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে, তখনই সে আরো ঘাবড়ে যায়। আমি আপনার সাথে যাবো না, আমি বলেছি তো, ভুলে বেড়ে দিয়েছি আপনাকে, আমাকে নামিয়ে দেন স্যার। হুট করে গাড়ির ব্রেক কষতেই নীলা ঝুঁকে পড়ে। সিট বেল্ট থাকায় সে বেঁচে যায়। কিয়ানকে চুপচাপ দেখে নীলার ভয় লাগে। সে অনেক থ্রিলার মুভি দেখেছে, তাদের মধ্যে সাইকোপ্যাথ রিলেটেড মুভিগুলো বেশি ভয়ঙ্কর। এখন এমন পরিস্থিতিতে সেসব মুভির দৃশ্য তার সামনে ভাসতে থাকে। সে কাপা হাতে গাড়ির ডোর খুলতে গেলে দেখে তা লক করা। হঠাৎই কিয়ান সামনের দিকে তাকিয়েই বলে ওঠে, ব্যথা পেয়েছে। নীলা থমে যে ভয় ভয় বলে, অনেকটা ব্যথা পেয়েছে? কিয়ান নীলার দিকে তাকায়, তার দৃষ্টি এখন স্বাভাবিক। কিয়ানকে কথা বলতে দিকে নীলা সাহস করে বলে, আমি ইচ্ছে করে আপনাকে ব্যথা দিইনি, ভুলে লেগে গেছে। এখন ভুলের ক্ষতিপূরণ দাও। বরফে কমে যেত, বরফে হবে না, তবে কি লাগবে? হঠাৎ কিয়ান তার দিকে ঝুঁকে আসে, ফিসফিসিয়ে বলে, ইউ নো হোয়াট আই নিড রাইট নাও। নীলার শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যায়। সেই জানালার দিকে তাকিয়ে সেটে যায়। ভীত কণ্ঠে বলে, আমি জানি না, বুঝে নাও একটু। কিয়ান তার দিকে নিজের আঘাতপ্রাপ্ত গাল এগিয়ে দেয়। নীলা বুঝে যে কিয়ান কি চাচ্ছে, তবে এটা তো অসম্ভব। কিয়ান তো তার স্যার হয়। পরক্ষণে মনে পড়ে স্যারের সাথে তার বিয়ের কথা হচ্ছিল। সব ঠিক থাকলে আজকে উনি তার স্বামী হতো। এসব ভেবে তার আরো অস্বস্তি হতে থাকে। অনেক ভেবে সে নিজেকে মনস্থির করে নেয়। কিয়ান আড়ালে মুচকি হাসে। নীলার ঘাবড়ে যাওয়া চেহারা দেখে তাকে আরো ভয় দেখাতে সে এমনটা করলো। তাই সে উঠে পড়তে নিলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। নীলার ঠোঁট তার গালে ছুঁয়ে দিতে কিয়ান সেখানেই থমকে যায়, যেন তার শ্বাস আটকে গেছে। বিশ্বাসই হচ্ছে না কি ঘটলো মাত্র। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সে আরো কিছুটা ঝুঁকে পড়ে। কিছুক্ষণ পর নিজের হুঁশ ফিরতে সে সোজা হয়ে বসে। শার্টের বুকের বোতামটা খুলে ঘন ঘন শ্বাস ফেলতে থাকে। এদিকে নীলা নিজেও জমে বরফ হয়ে গেছে। নিজে এমন কাণ্ড ঘটিয়ে নিজেই থমকে গেছে। কিয়ান নিচু গলায় বলে ওঠে, এতটা সিরিয়াস না নিলেও পারতে। আমি কিভাবে? ইটস ওকে, তোমারটা পাওনা রইলো। আমি আমার পাওনাদারদের সুদ সমেত ফেরত দিই। সময় মতো তুমিও পেয়ে যাবে। বিছানায় চিত হয়ে শুয়ে কিয়ান সকালের কথা ভাবতে থাকে। মুখে তার এক মুচকি হাসি লেগে আছে। ভাবতে ভাবতে নিজের গালে হাত রাখে। এখানটা নীলা ঠোঁটের ছোঁয়া পড়েছিল। বিষয়টা কেমন অকওয়ার্ড, অথচ তার কাছে খারাপ লাগছে না। তবে কি সে ধীরে ধীরে নীলাতে ডুবে যাচ্ছে? অবশেষে সে খেই হারিয়েই ফেললো। হঠাৎ একটা ছোট্ট দেহ তার বুকের উপর আছড়ে পড়ে। কিয়ান একটু ব্যথা পেয়ে ঝুঁকে পড়তে সোহান খিলখিলিয়ে হেসে ওঠে। কিয়ানের পেটের উপর সে বেশ আয়েশ করে বসে আছে। কিয়ান চোখ মুখ কুঁচকে বলে, আমাকে জাম্পিং বল পেয়েছিস? যখন মনে চাই লাফিয়ে পড়িস। তোমার পেট তো অনেক শক্ত, তুমি তো ব্যথা পাও না। না, আমি আর ব্যথা পাই যখন যার মনে চায় রে বুকে লাফিয়ে পড়বে, গালে ঘুষি দেবে, পেটের উপর জাম্প করবে। আর কিছু কি বাকি আছে? আমার চকলেট দাও। কিসের চকলেট? দেখি দাঁতগুলো পোকায় খেয়ে ফিনিশ করে দিবে, তার আগে আমি চকলেট খেয়ে ফিনিশ করে দিব। আমার চকলেট দাও। তোর বাপকে বল গিয়ে, আমাকে আর জ্বালাবি না। পাপা বাসায় নেই তো, কোথায় গেছে? একটু আগেই না অফিস থেকে বাসায় ফিরলো। সোহান মুখ ফুলিয়ে বলে, মাম্মাকে নিয়ে বাহিরে গেছে, আমিও যেতে চাইলাম, আমাকে নেয়নি। কিয়ান সোহানকে নিয়ে উঠে বসে, কোলে বসিয়ে বলে, তুই কাঁদলি না? আমি কাঁদতে চাইছিলাম, আমাকে আইসক্রিম এনে খাওয়াবে বলে চলে গিয়েছে।
তোর মাম্মাই সাজুগুজু করেছে? সোহান উপর নিচ মাথা নেড়ে বলে। লাল টুকটুকে শাড়ি পরেছে, কানে ইয়াব বড় বড় কি সব লাগিয়েছে, মুখেও কত পাউডার মাখলাম, মাম্মাকে পেতনির মতো লাগছে না? সোহান কিছুক্ষণ ভাবুক হয়ে বলে, সুন্দর লাগছিল অনেক। দাঁড়া, তোর বাবাকে একটু ডিস্টার্ব করে। কিয়ান কল লাগায় ভাইয়ের ফোনে, কিন্তু শামিন কল রিসিভ করে না, নিশ্চিত সাইলেন্ট করে রেখেছে। কিয়ান শয়তানি হাসি দিয়ে বলে, সোহান বাবা মাম্মার কাছে যাবি? পাপা বকবে। পাপা আমি আছি তো বেটা, চল যাই, আমি যা যা বলবো তাই তাই করবি। তাহলে তোকে চকলেট আইসক্রিম দুটোই খাওয়াবো। দ্রুত জামা কাপড় নিয়ে আয়। সোহান খুশি হয়ে যায়, লাফিয়ে কোল থেকে নেমে পড়ে, দৌড়ে দরজা পর্যন্ত গিয়ে আবার উল্টে ঘুরে কিয়ানের নিকটে সে কোমরে হাত রেখে বলে, পরীকেও সাথে নিতে হবে। কিয়ান পরীর কথা শুনে একটু থমকায়, না করতে গিয়েও কি ভেবে মুচকি হাসে। কাবার থেকে ড্রেস বের করতে করতে বলে, তোর পরীকে গিয়ে বল দেখা যায় কিনা। আর হ্যাঁ, নিজের জামা কাপড় নিয়ে যাবে, পরীকে বলবি তৈরি করে নিতে। সোহান দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ে। কিয়ান মুচকি হেসে বলে, কি এমন জাদু করলি মাই ফেরি? একটি ছাদের নিচে থেকে মন ভরছে না, মনে যাচ্ছে সারাক্ষণ তোমার সামনে বসিয়ে জ্বালাতন করি। লজ্জা রাখা গাল দুটোতে আলতো কামড় বসিয়ে দিই, ভুল করলে সেদিন আমায় রিজেক্ট করে। তাই তো এখন বিকল্প পদ্ধতি অনুসরণ করে তোমাকে নিজের করতে হবে। নীলা বিছানায় উপর হয়ে শুয়ে ফোনে বাবার সাথে কথা বলছে। বাবার সাথে প্রতিদিন তার 2-3 বেলা করে কথা হয়। বাবা বলেন, পড়াশোনা কেমন চলছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করিস তো? নীলা একটু দরজার দিকে তাকায়, দরজা ঠিকঠাক চাপানো দেখে ফিসফিসিয়ে বলে, জানো বাবা, এই বাড়ির কর্ত্রী একজন কাঠকোট্টা মহিলা, সারাক্ষণ সুযোগ খুঁজে আমার কথা শোনাতে। আমি তো এখন ভদ্র মেয়ে হয়ে গেছি, ভুল তো খুঁজে পাই না, তাই এখন খাবার খাওয়া নিয়ে বকে। সেদিন বলেছিল আমি নাকি পাখির মতো খাবার খাই, তাই আমাকে হাতির খাবার খাইয়েছে। তুমিই বলো, এই পাখির মতো শরীরে হাতির খাবার খাওয়া যায়? রফিক সেই ফোনের ওপাশ থেকে হো হো করে হাসতে শুরু করে। নীলা আরো বলতে থাকে, আর জানো কি করেছে? আমাকে আমার স্কুটিটাও আনতে দেয়নি, ওনার খাটাস পোলার সাথে যেতে বলে। আর ওনার খাটাস পোলা তো কিয়ানের কথা বলছি, শোন, কিয়ানের সব কথা শুনে চলিস। কিয়ানের কাছে আমি তোর দায়িত্ব দিয়ে এসেছি, অবাধ্য হোস না। বাবার কথা শুনলে তো অবাধ্য হবে না। নীলা কানের কাছে কিয়ানের ফিসফিসানি শুনে পাশে তাকিয়ে চিৎকার করে ওঠে। কিয়ান তার বেডের পাশে শটান দাঁড়িয়ে আছে। নীলা নিজের দরজার দিকে তাকিয়ে দেখে তা হাট করে খোলা আছে। নীলা বুকে থুতু দিয়ে লাফিয়ে পেছনে চলে যায়। ফোনের ওপাশ থেকে বাবার কণ্ঠ ভেসে আসে। নীলা ফোন কানে নিয়ে এসে ঠিক আছে বলে কেটে দেয়। তারপর কিয়ানের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলে, আপনার তো সাহস কম না, আমার রুমে এভাবে বিনা ইনভাইটেশনে চলে এসেছেন? আপনাকে আমি অনুমতি দিয়েছি? আমার বাড়িতে আমার এই রুমে ঢুকতে অনুমতি লাগবে আমার? এটা আপনার বাড়ি হতে পারে, তবে বর্তমানে এই রুমটা আমার, আমি এখানে থাকছি আর তুমি আমার। নীলা থমকে যায়, যেন কিছু ভুল শুনলো সে। আবারও জানতে প্রশ্ন করে, কি বললেন? তখনই পেছন থেকে সোহান নীলাকে ধাপ্পা দেয়। নীলা চিৎকার করে ওঠে, তা দেখে সোহান খিলখিলিয়ে হেসে ওঠে। নীলা একবার কিয়ান আরেকবার সোহানের দিকে তাকিয়ে হাল ছেড়ে দেয়। এরা চাচা ভাতিজা, তার সাথে কি পেয়েছে? নীলাকে হাল ছেড়ে দিতে দেখে কিয়ান হাসে, কিছুটা এগিয়ে নিচু স্বরে বলে, বড্ড কিউট লাগছে তোমায়, চোখের কাজল লেপটে এলোমেলো চুলে এক কিউট পেটনি লাগছে তোমায়। নীলা দ্রুত চোখের নিচে আঙ্গুল ছোঁয়। প্রতিবারই বাবার সাথে কথা বলতে গিয়ে সে ইমোশনাল হয়ে পড়ে। সে দ্রুত নিজেকে ঠিকঠাক করে নেয়, তারপর সামনে তাকিয়ে বলে, কি দরকার আমার সাথে? সোহান তার জামা কাপড় নীলার সামনে মেলে ধরে বলে, পরিয়ে দাও, পরিয়ে দাও, তোমার চাচ্চুকে বলো। সোহান গাল ফুলিয়ে বলে, চাচ্চুকে বললে বলে তোমাকে বলতে, তুমি বলো চাচ্চুকে বলতে, আমি কিন্তু এখন কান্না করে দিব। বলতে বলতে ছেলের চোখে পানি জলমল করতে থাকে। নীলা আটকে উঠে বলে, এই কাঁদে না, আমি পরিয়ে দিচ্ছি। সাথে সাথে সোহান স্বাভাবিক হয়ে যায়। নীলা তাকে ড্রেস আপ করিয়ে দিয়ে গাল টেনে বলে, কান্না করে ব্ল্যাকমেল করা কে শিখিয়েছে তোমায়? সোহানও কিয়ানের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয়। কিয়ানে তাতে কোনো প্রক্ষেপও নেই। নীলা নিজের মনে কিয়ানকে কতগুলো বকা দিয়ে দেয়, এখনো নিজে তৈরি হয়ে আসো। আমি কেন? সোহান উৎফুল্ল হয়ে বলে, আমরা ঘুরতে যাবো আজকে, চাচ্চু বলেছে আমাদের চকলেট আইসক্রিম সব খাওয়াবে। নীলার সকালের কথা মনে পড়ে, তাই সে কিয়ানের দিকে আর চোখে তাকিয়ে বলে, আমি এসব খাই না, তুমি জানো না পরীরা চকলেট আইসক্রিম খায় না, অন্য কিছু চাই? যা বলবে রাজি আছি, চাইলে সকালের পাওনাটাও এখনো দিতে রাজি আছি। কিয়ানের কথাটা শোনা মাত্র নীলার গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। লোকটা তো অসভ্য হলো কবে থেকে, একটা মুহূর্তও তাকে লজ্জা দিতে ছাড়ছে না। নীলা চিৎকার করে দৌড়ে ওয়াশরুমে পালায়। কিয়ান একটু শব্দ করে জানায়, ইউ হ্যাভ অনলি 5 minutes, গেট রেডি ফার্স্ট। এক হাতে সোহানকে কোলে তুলে নিয়ে বলে, লেটস গো বাড়ি, তোর পড়িয়ে আসতে থাকুক, ততক্ষণে আমরা এই বিড়ালের আস্তানা থেকে পালাই। সেই কখন থেকে আক্রমণের ধান্দাই আছে। কিয়ানের কাঁধ থেকে সোহান পেছনে হাত নাড়িয়ে বিড়াল ছানা দুটোকে বিদায় জানায়, যারা এতক্ষণ ধরে খাঁচায় বন্দি আছে। নীলা যখন তার বাবার সাথে কথা বলছিল, তখন এগুলো তার উপর পড়ে মারামারি করছিল। কথা বলতে অসুবিধে হওয়ায় নীলা বিরক্ত হয়ে আটকে রেখেছিল। তাই তো কিয়ানের একটু সুবিধাই হয়। কোথায় আর যাচ্ছ তুমি?
মামিকে জানাবো তুমি এই রাতের বেলা বের হচ্ছ। নীলার পথ আটকে মিমু প্রশ্ন করতে নীলার রাগ হয়। বয়সে ছোট্ট এই অতিপাকনা মেয়ের কাছে কৈফিয়ত দিতে নারাজ সে, তাই মেয়েটাকে রাগিয়ে দিতে সে বলে আমি শিখিয়ে দিচ্ছি, গিয়ে বলবে আমি ওনার ছোট ছেলের সাথে ডেটিংয়ে যাচ্ছি, তাও এত রাতে, শুধু দুজনে অনেকটা সময় কাটাবো, আরও অনেক কিছু করব, বুঝলে? তুমি ছোট মানুষ, বড়দের ব্যাপারে এত জানতে নেই। মিমুর গালে হালকা করে হাত ছুঁয়ে নীলা মিচকি হাসি দিয়ে বেরিয়ে যায়। পেছনে রেখেছে হিংসায় জর্জরিত মেয়েটিকে। তার চোখে দুটো রাগ লাল হয়ে ওঠে। অসম্ভব, এটা আমি কিছুতেই হতে দেবো না। সে ছুটে মমতাজ বেগমের রুমের দিকে যেতে নিলেই মাঝপথে থেমে যায়। যদি সত্যি গিয়ে বলে আর পরে জানা যায় নীলা শুধু তাকে রাগানোর জন্য বলেছে, তাহলে উল্টে তাকেই বকা খেতে হবে। এর আগে পা ঠুকে নিচের রুমে চলে যায় সে। অন্যদিকে গেটের সামনে কালো রঙের কারটা দাঁড়িয়ে আছে। ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিংয়ে আঙুল ঠুকছে কিয়ান, আর সুহান বাহিরে দাঁড়িয়ে বড় মতো পায়চারি করছে। হাতে দেখা ছোট্ট ওয়াচটা সময় দেখে বিরক্তির ভঙ্গিতে বলে, মেয়েরা সাজুগুজু করতে কত দেরি করে, আমার তো এত দেরি হয় না, আমি কত ফাস্ট একটা বয়। সোহানের কাণ্ড থেকে কিয়ান হাসতে থাকে। ছেলেটা এখনই বড়দের মতো বিয়ে শিখে গেছে, পুরোটাই বাবার মতো হয়েছে। কয়েক সেকেন্ড পরে দরজা খুলে নীলা বেরিয়ে আসে। আস্তার পরনে হালকা নীল রঙের কুর্তি, সাদা প্লাজো, চুলগুলো খোলা, মুখে কোনো মেকআপ নেই, তবুও সন্ধ্যার আলো থেকে অদ্ভুত শান্ত লাগছে। কিয়ান কিছুক্ষণ তাকিয়েই থাকে, যেন সে নীলার মাঝে হারিয়ে গেছে। নীলা এসে তার সামনে হাত নাড়িয়ে বলে, হে ইউ মিস্টার, কোন রাজ্যে হারিয়ে গেছেন একটা পরীর মনের রাজ্যে। নীলা তাকে তার পাত্তা দেয় না। সোহা নীলাকে আসতে দেখে গাড়ির পেছনে সিটে উঠে বসে। নীলাও পেছনে সিটে নিলে কিয়ান গম্ভীর স্বরে বলে, সোহান, আমাকে কি তোদের ড্রাইভার মনে হয়? কেউ একজন সামনে এসে বস। কিয়ান জানে সোহান পেছনের সিটে রেখে সামনে আসবে না, সে নীলাকেই পাঠাবে। তবে নীলার তো মুহূর্তেই সকালের কথা মনে পড়ে যায়। সে কোনো মতেই সামনে বসতে রাজি নয়। সে নাকচ খুলে কিয়ান রসিকতার সুরে বলে, পাওনা পরিশোধ করার সময় হয়নি এখন, উপযুক্ত লাইসেন্স পেলেই তা পরিশোধ হবে, তার আগে পর্যন্ত নিশ্চিত থাকতে পারেন। শামিন আর তানহা একটা রেস্টুরেন্টে বসে ডিনার করছিল। ছেলেকে কিয়ানের কাছে রেখে এসেছে। ছেলেকে নিয়ে আপাতত কোনো চিন্তা নেই। তারা নিশ্চিত মনেই বসে গল্প করছে। আজ অনেকগুলো দিন পর তোমাকে একাকী পেলাম, কি যে খুশি লাগছে আমার। তানহা আশেপাশে তাকিয়ে চোখ রাখিয়ে বলে, পাবলিক প্লেসে আছি আমরা, একটু তো ভদ্র থাকুন। তুমিও না, উই আর ম্যারিড কাপল, কে কি বলে সেসবের দিকে দেখার কোনো প্রয়োজন নেই। সময় কাটাতে এসেছি আমরা, এনজয় ওয়াইফি। ডেজার্টে আইসক্রিম খাবে? চকলেট আর বাটারস্কচ? আমার চকলেট আইসক্রিম চাই, আর আমার বাটারস্কচ। নীলা কি খাবে? থাক, তোমার বলতে হবে না, দুটো বাটারস্কচ আর একটা চকলেট ফ্লেভার আমাদের জন্য। শামিন চমকে উঠে পাশের টেবিলে তাকায়। সে তাকাতে কিয়ান হেসে হাত নাড়ায়। কিয়ানের পাশেই তার ছেলেও একই ভঙ্গিতে হাত নেড়ে হাই জানাচ্ছে। তার সামনের সিটে নীলা মুখ ঢেকে বসে আছে। সে ভাবতেও পারেনি কিয়ান আর সুহান তাকে সাথে নিয়ে এদের ডেটিংয়ে বাধা দিতে এসেছে। শামিন অবিশ্বাসের দৃষ্টিতে একবার কিয়ানের দিকে তাকায়, আর একবার নিজের উৎফুল্ল ছেলের দিকে তাকায়। কিয়ান, তুই? সোহান, নীলা? কিয়ানও একই রিয়াকশন দিয়ে বলে, এমা, শামিন সাহেব, আপনি এখানে? হোয়াট এ কোইন্সিডেন্স, ভাবিকে নিয়ে ডিনারে এসেছেন বুঝি? আমিও আপনাদের ভাবিকে নিয়ে ডিনারে এসেছি, এই তো আমার ওয়াইফ আর ছেলে। নীলা অবাক হয়ে তাকায়। মুহূর্তেই রেগে গিয়ে টেবিলে থাকা কাঠটা চামচটা তুলে কিয়ানের দিকে ছুটতে গিয়েও ছড়ে না। তানহাকে তাকিয়ে থাকতে দেখে মেকি হাসি দেয়। হাই ভাবি, কোইন্সিডেন্স। হে। তানহা কয়েক সেকেন্ড বোকার মতো তাকিয়ে থাকে। ওয়াইফ? নীলা তড়িঘড়ি করে মাথা নেয়। নানাভাবে উনি যা বলছে। কিয়ান কাজ ঝাঁকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলে, ভবিষ্যতের কথাও তো বর্তমানকালে বলা যায়। ইংরেজি গ্রামে এরকম অনেক উদাহরণ আছে স্যার। নীলা এবার সত্যিই তাতে দাঁত চেপে তার দিকে তাকায়। শামিন এবার কিয়ানের দিকে তাকায়। সব কি কিয়ান, তোরা এখানে? তাও আমার ছেলেটাকে সাথে নিয়ে আমাদের জেলাতে এসেছিস? নিজের ছোট ভাইয়ের মুখ সুখটা তুমি দেখতেই পারো না? সুখ না নির্লজ্জ মেয়েটা? হোয়াট এভার, আমরা আমাদের কাজে এসেছি, তোমরা তোমাদের কাজ করো, এদিকে ডিস্টার্ব করবে না। এবার ওয়েটার আইসক্রিম নিয়ে আসে। সোহান একটু দেরি না করে একটা চকলেট আইসক্রিম নিজের সামনে টেনে নেয়। তারপর আর একটা বাটারস্কচ নিয়ে নীলার সামনে রেখে দেয়। পরি, এটা তোমার। নীলা মুচকি হেসে বলে, থ্যাংক ইউ মাই জেন্টলম্যান। কিয়ান সঙ্গে সঙ্গে বলে, আমার জন্য? সোহান খুব সিরিয়াস হয়ে উত্তর দেয়, চাচ্ছি তুমি বড় মানুষ, নিজেরটা নিজে নাও। সোহানের কথায় সবাই হেসে ওঠে। কিয়ান বুক চেপে অভিনয় করে, ব্যাটা তুইও বিশ্বাসঘাতক। কিয়ান ওয়েটার দিকে একটা ফ্যামিলি প্লেটার অর্ডার দিল। নীলা রেগে ফিসফিসিয়ে বলে, এসব কি করছেন আপনি? ভাইয়া ভাবির সামনে এসব কি বলছেন? ফিউচারে যাতে সমস্যা না হয় তাই আগে থেকেই সব গুছিয়ে নিচ্ছি। মানে এটাকে কি করতে চাচ্ছেন আপনি? সেটা সময় হলেই টের পাবে মাই বিউটিফুল ফেয়ারি।